শাহজাদের কথা মতো যখন ফাতেমা রিশাদের বাড়ি ছেড়ে চলে যায় এবং ঋতুর সাথে থাকতে শুরু করে দেয় শাহজাদ, তখন ঋতু মনে মনে ঠিক করে সে আবারও নতুন করে শাহজাদকে বিয়ে করবে এবং সেই কথা সে শাহজাদকে বলে এবং বলে যে, শাহজাদ, তোমার তো কিছু মনে নেই, তাই আমি ঠিক করেছি যে আমাদের বিয়েটা আবার নতুন করে করা উচিত। তখন বাধ্য হয়ে শাহজাদের কোনো উপায় না পেয়ে সে আবারও বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় যে পরের দিন সকালবেলা ঋতু ও শাহজাদ দুজনেই মনির চাচাকে ডাকে এবং মনির চাচাকে সাক্ষী রেখে সে আবারও নতুন করে বিয়ে করার জন্য প্রস্তুতি নিতে থাকে। এবং ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে শাহজাদের এক লোক সে হঠাৎ করে ফোন করে ফাতেমাকে ডাকে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে ফাতেমা চলে আসে। আর ফাতেমা সেখানে আসতেই সে দূর থেকে দেখে যে ঋতু ও শাহজাদ বিয়ে করার জন্য সব কিছুর প্রস্তুতি নিয়ে ফেলেছে। আর ঠিক তারাও লক্ষ্য করে যে সেখানে ফাতেমা চলে এসেছে। আর ফাতেমাকে দেখে তো শাহজাদ অবাক হয়ে যায়। শাহজাদ উঠে দাঁড়ায়। এদিকে শাহজাদ তার মনে মনে একটা খারাপ অনুভূতি কাজ করছে, তারপরও সে এই বিয়েটি করতে রাজি হয়েছে। এদিকে শাহজাদকে এভাবে ঋতুকে আবারও বিয়ে করতে দেখে তো ফাতেমা রেগে যায়। তখন ফাতেমা এগিয়ে এসে শাহজাদকে বলে যে, শাহজাদ, তুমি এটি কী করছো? তুমি এত তাড়াতাড়ি তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিলে। আমি কি এত বড় একটা অন্যায় করে ফেলছি যার জন্য তুমি আমাকে এত বড় একটি শাস্তি দিচ্ছ? এরপর দেখা যায় যে ফাতেমা ঋতু শাহজাদকে নিয়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে শাহজাদের মাকে সমস্ত ঘটনা খুলে বলে ফাতেমা। এবং ফাতেমার কাছে এই কথাগুলো শুনে তো শাহজাদের মা অবাক হয়ে যায়। শাহজাদের মা শাহজাদকে জিজ্ঞেস করতে থাকে যে, শাহজাদ বেটা, তুই কাজটা কি ঠিক করছিস? তুই এভাবে ফাতেমাকে কেন কষ্ট দিচ্ছিস? আর তুই ঋতুর সাথে আমারও কোনো না নতুনভাবে বিয়ে করতে যাচ্ছিস। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর তো পুরনো সমস্ত স্মৃতি ফিরে এসেছে, তারপর তুই নিজে ইচ্ছায় এমন ভুল করতে চাচ্ছিস? তুই স্মৃতি হারানোর পর অনেক বড় একটি ভুল করেছিস। তারপর সেটা ফাতেমা কোনোরকম সহ্য করে নিয়েছিল। তারপর সে তোকে ভালো করার জন্য সেই রিশাদের সাথে বিয়ে করে সেই রিশাদের বাড়িতে ছিল, কারণ সে চেয়েছিল যে যেভাবেই হোক তোর স্মৃতি ফিরিয়ে আনার জন্য। কিন্তু তুই তার প্রতিদান এভাবেই দিচ্ছিস, ফাতেমাকে কষ্ট দিয়ে। তুই কি শান্তিতে থাকতে পারবি? না, তুই কখনোই শান্তিতে থাকতে পারবি না। আর শাহজাদ, একটা কথা মনে রাখ, তুই যখন ফাতেমাকে এভাবে কষ্ট দিচ্ছিস, এখানে ফাতেমা তো আর একা দোষী নয়, তাহলে এর সাথে কিন্তু আমিও দোষী। আর একটা কথা, তুই যখন ফাতেমাকে ছেড়ে দিয়েছিস, তাহলে তুই এটাও ভেবে নিবি যে তোর মাও তোকে ছেড়ে চলে গেছে। এরপর দেখা যায় যে শাহজাদের মা ফাতেমার হাত ধরে টেনে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারা দুজনে গিয়ে আবারও সেই পুরনো বস্তিতে ওঠে যেখানে শাহজাদের স্মৃতি হারানোর পর তারা দুজন বসবাস করেছিল। এদিকে সেখানে বসে বসে শাহজাদের মা একটা কথাই ভাবছে যে এটা হয়তো তার জীবনের একটি খারাপ কোনো স্বপ্ন। সে হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, তার ছেলে তাদের সাথে এমন কাজ করতেই পারে না। এদিকে তখন দেখা যায় শাহজাদ রাতের অন্ধকারে সে সোফাতে বসে আছে। সে সোফাতে বসে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবেই ঘুমাতে পারছে না। তার মনের মধ্যে সেই একটা কথাই বারবার সংঘর্ষে চলছে, যখন তার মা বলেছিল যে সে ফাতেমাকে ছেড়ে দিয়েছে, তার জন্যই শাহজাদ ভাববে যে তার মাও তাকে ছেড়ে দিয়েছে। এই কথাটা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে তখন মনে মনে ভাবছে যে তার কাছে তো আর কোনো উপায় নেই। সে কি এমন সিদ্ধান্ত নিয়েছে যার ফলে তার মা তাকে ছেড়ে চলে যাচ্ছে, এটাই সে চিন্তা করছে। সে তখন বলছে যে, কি করব বলো তো মা, আমি তো আর ওই ঋতুর জীবনটা এভাবে নষ্ট করতে দিতে পারি না। ওর সাথে যা যা ঘটেছে, এখানে তো ঋতুর কোনো দোষ ছিল না। যদিও পরিস্থিতি শিকারের কারণে আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু তাই বলে কি তুমি আমাকে না বুঝে এভাবে ফাতেমার হাত ধরে যে আমার সামনে থেকে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে, এটা তো আমি ভাবতেই পারিনি। দেখো,
দেখো, যা হয়েছে সেটা তো ভালো হচ্ছে না, আমি বুঝতে পারছি, কিন্তু কি করব? কি করে এখনো আমি আমার সেই আগের রূপে ফিরে আসবো বলো তো? আমি তো এখন আমার কোনো কাজেই ধ্যান দিতে পারছি না, কোনো মনোযোগ দিতে পারছি না। শুধু একবার ফাতেমার কথা ভাবছি, একবার ঋতুর কথা। আর এখন তুমি 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 আমাকে ছেড়ে চলে গেছো। এখন আমি পুরো অসহায় হয়ে পড়েছি, একা হয়ে পড়েছি। এখন আমার পাশে কেউ নেই, আমাকে যে সামলাবে সেই লোকটুকু পর্যন্ত নেই। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে যে সেখানে ঋতু চলে আসে। ঋতু এসে শাহজাতের গায়ে চাদর দিয়ে ঢাকতে থাকে এবং বলতে বলতে থাকে যে, গোলাম চলো, চলো তুমি রুমে গিয়ে শোবে একটু। তুমি বেকার এই সোফাতে বসে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? দেখো, 2-1 দিন এভাবে কেটে গেলেই সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তুমি দেখো, তোমার মা কখনোই তোমাকে ছেড়ে থাকতে পারবে না। উনি হয়তো তোমার উপরে রেগে আছে, তুমি দেখবে তুমি যখন তোমার মাকে নিয়ে আসার জন্য তুমি ওই বসতে যাবে, তখন তোমার মা তোমাকে না করতে পারবে না। তখন এই কথাগুলো তো শাহজাদ ঋতুর হাত ধরে বলতে থাকে যে, ঋতু তুমি সত্যি বলছো যে আমি যদি মাকে নিয়ে আসার জন্য যাই, তাহলে মা বাবার এই বাড়িতে ফিরে আসবো। তখন ঋতু শাহজাদকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে থাকে, হ্যাঁ গোলাম, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর তোমার কাছে আসবে না তো কার কাছে আসবে বলো? তখন শাহজাদ বলতে থাকে যে, ঋতু একটা কথা মনে রেখো, তুমি যে এতদিন যে গোলামকে চিনেছো, যে গোলামকে ভালোবাসছো, সেটা কিন্তু আমি না, আমি এখন শাহজাদ। এই গোলামের জীবনটা কিন্তু আর আমার মধ্যে নেই। তুমি যাকে ভালোবাসেছিলে সে 7 থেকে 8 মাসের মধ্যে ছেলেটাকে আমার সাথে ঘোরাফেরা করেছে, জীবন কাটিয়েছে, কিন্তু একবারই আমি নই। তাই এমন তাই এখন থেকে তুমি আমাকে গোলাম বলা বন্ধ করো, তুমি এখন থেকে আমাকে শাহজাদ বলো। তখন ঋতু বলতে থাকে, হ্যাঁ, অসুবিধা তো নেই, তোমার যে আসল নাম শাহজাদ এটা আমি জানতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে তুমি আসলে গোলাম হিসেবেই ছিলে, কিন্তু আসলে তুমি যে শাহজাদ সেটা আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি। আর দেখো, তোমার সাথে যা যা হচ্ছে সেটা পরিস্থিতির কারণে হচ্ছে। আর এখানে তো আমার কোনো দোষ নেই। আমি কি করেছি বলো তো? আমার তো কোনো দোষই ছিল না। শুধুমাত্র দোষ ছিল যে আমি গোলামকে ভালোবেসেছিলাম, গোলামের সাথে বিয়ে হয়েছিল, সেটাই তো একমাত্র দোষ আমার। আর তার জন্যই তো এত কিছু হচ্ছে। আর দেখো, তোমার সাথে যে এমন ঘটনা ঘটবে সেটা কিন্তু আমিও মুখ বুজে সহ্য করতে পারছি না। আমারও মনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু আমারও তো আর কোনো উপায় নেই। আমি যদি এইদিকে তোমার পরিবার, তোমার মায়ের কথা ভাবি, ফাতেমার কথা ভাবি, কিন্তু তখন তো আমার নিজের কথাই বাদ দিতে হবে। আর আমি কি করে পারবো নিজেকে বাদ দিয়ে অন্য কাউকে সুখে রাখতে? আমি তেমন করতে পারবো না। আমি তো সবসময় নিজেকে সুখে রাখতে চাই, আর আমি সেটা করে এসেছি সারা জীবন। এরপর দেখা যায় যে শাহজাদ ঋতুর কথা শুনে একটু অবাক হয়ে যায়। তখন শাহজাদ কিছু না বলেই সেখান থেকে চলে যায়, আর ঋতু সেখানে চুপচাপ বসে থাকে। সে মনে মনে বলে, যদি শাহজাদ জানতে পারে যে রিশাদ আর সে প্ল্যানিং করে শাহজাদ আর ফাতেমার মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে, তাহলে তখন তখন কি করবে? তখন কি শাহজাদ তাকে মেনে নেবে? তাকে কি বাড়িতে থাকতে দেবে? সে ঠিক করে নেয় যে যত কিছু হয়ে যাক না কেন, কোনোভাবেই শাহজাদের সামনে এই আসল সত্যটা আসতে দেবে না যে রিশাদের সাথে মিলে প্ল্যানিং করে সে ফাতেমা আর শাহজাদকে আলাদা করে দিয়েছে। এর পরের দিন সকালবেলা দেখা যায় যে যখনই শাহজাদ ঘুম থেকে ওঠে, তখন দেখে যে তার পাশে ঋতু নেই। আর ঋতুকে না দেখে শাহজাদ একটু অবাক হয়ে যায়। সে তড়িঘড়ি করে রুম থেকে বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়ে আসতেই সে দেখতে পায় ঋতু কিচেনে নাস্তা বানাচ্ছে। আর সে তখন ঋতুকে দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে যে ঋতু এত সকালে উঠে তার জন্য নাস্তা বানাচ্ছে। এরপরও সে কিছু না বলে সে আবার রুমে চলে যায়। এদিকে ঋতু তখন খেয়াল করেছে যে শাহজাদ বাইরে এসেছিল এবং তাকে দেখার পর সে কিছু না বলেই আবার রুমে চলে গেছে। এবার ঋতু শাহজাদের জন্য নাস্তা বানিয়ে তার রুমে নিয়ে চলে আসে।
আর এদিকে শাহজাদ তখন তো সেই বিছানার ওপর চুপচাপ বসেছিল। আর শাহজাদ তখন ঋতুকে নাস্তা নিয়ে আসতে দেখে তখন সে কি করবে কিছুই বুঝতে পারে না। এরপর দেখা যায় যে ঋতু শাহজাদের দিকে শাহজাদের জন্য বানানো নাস্তাটি তার দিকে এগিয়ে নিয়ে দেয় এবং বলতে থাকে, শাহজাদ দেখো, আমি তোমার জন্য আজ এই প্রথমবার নাস্তা বানিয়েছি। আমি বাড়িতেও কোনোদিন রান্নাবান্না করিনি। তুমি এই নাস্তাটা টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। তখন শাহজাদ নাস্তাটা নিয়ে নেয় এবং টেস্ট করে। তখন বলে সে খুব সুন্দর রান্না করেছে। এদিকে ঋতুর কথাগুলো শুনে খুব বেশি খুশি হয়ে যায় এবং খুশি হবেই না বা কেন, সে জীবনে প্রথম কারোর জন্য রান্না করেছে। পছন্দের মানুষের জন্য রান্না করলে মানুষ যদি সেটা খেয়ে একটু খুশি হয়, সেক্ষেত্রে যে বানিয়েছে সেও আনন্দিত হয়। এরপর দেখা যায় যে শাহজাদ সে অফিসে যাওয়ার নাম করে সে তার মায়ের সাথে দেখা করার জন্য সেই বস্তিতে চলে আসে। আর এদিকে বস্তিতে যখন শাহজাদের মা রান্না বান্নায় তোড়জোড় করছিল আর শেহজাদকে দেখে তখন শাহজাদের মা এক মুহূর্তের জন্য থমকে যায়। শাহজাদকে বলে, কি বলবি কিছুই তো বুঝতে পারে না। এরপর দেখা যায় যে শাহজাদের মা কিছু না বলেই শাহজাদকে না দেখার ভান করে সে রান্নার কাজে মনোযোগ দিতে থাকে। এদিকে সবকিছু দূর থেকেই শাহজাদ লক্ষ্য করছিল। শাহজাদ বুঝতে পেরেছে যে তার মা তাকে দেখছে, অথচ দেখার পরেও সে না দেখার ভান করছে। এরপর দেখা যায় শাহজাদ ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে আসে এবং সে মাকে বলতে থাকে, মা তুমি কি রাগ করছো? তুমি কি এখানেই এত কষ্ট করে কেন রান্না বান্না করছো? তুমি প্লিজ আমার সাথে ফিরে চলো। তুমি আমাদের সাথে ওই বাড়িতে থাকবে। তুমি এখানে এভাবে কষ্ট পাচ্ছ, এটা আমি সহ্য করতে পারছি না। তখন দেখা যায় যে শাহজাদের মা শাহজাদকে বলতে থাকে যে, শাহজাদ তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে কোনো কথা বলতে এসো না। আমি আমার জীবন যেভাবে হোক পার করে নিতে পারবো। আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি তোমার বাসায় থাকতে পারবো না। যেখানে ফাতেমা নেই সেখানে আমি তো কোনোভাবেই থাকতে পারবো না। এই ফাতেমাকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছিলাম। আর তুমি কি করেছো? সেই ফাতেমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। সেই ফাতেমা তাড়িয়ে দেওয়ার পর তুমি আবার ঋতুকে নতুনভাবে বিয়ে করেছো। ঋতুকে নিয়ে তুমি নতুন সংসার করতে চাইছো। ঠিক আছে, আমি সেটাই চাইছি। তুমি ঋতুকে নিয়ে নতুনভাবে সংসার করো। তাই তো আমি তোমাদের মধ্যে কোনো বাধা না হয়ে উঠি। তার জন্যই আমি সেই বাড়িতে ছেড়ে চলে এসেছি। তাই আমি তোমাদের মধ্যে আর কখনো ঢুকবো না। তোমাদেরকে আর বিরক্ত করবো না। তাই শাহজাদ তুমি এখান থেকে চলে যাও এবং এটা ভেবে নেবে যে আমার ছেলেকে আমি খুঁজে পাইনি, সে বহুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে। আর শাহজাদের মায়ের মুখে কথা শুনে শাহজাদের চোখ বেরিয়ে জল পড়তে থাকে। শাহজাদ তখন বলবে কিছুই বুঝতে পারে না। এরপর দেখা যায় যে শাহজাদের মা শাহজাদকে কিছু না বলেই শাহজাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আর এদিকে দরজা বন্ধ করে দেওয়া দেখে শাহজাদ অবাক হয়ে যায়। শাহজাদ তখন কান্না করতে করতে সেখান থেকে চলে আসে এবং অফিসে এসে অফিসের ক্যাবিনে এসে তার ক্যাবিনে চুপচাপ বসে ভাবতে থাকে তার মায়ের কথা, তার মায়ের সেই পুরনো দিনের স্মৃতি। ঠিক সেই মুহূর্তে দেখা যায় ক্যাবিনে তার ম্যানেজার চলে আসে। আর ম্যানেজার আসতেই শাহজাদ একটু অবাক হয়ে যায় এবং সে ইতস্তত বোধ করে। তখন শাহজাদ ম্যানেজার বুঝতে পারে যে শাহজাদ স্যারের সাথে কোনো একটা গন্ডগোল হচ্ছে। তখন সেই ম্যানেজার শাহজাদ স্যারকে বলতে থাকে যে, স্যার আজকে না হয় মিটিংগুলো ক্যান্সেল করে দিই, আপনি অন্যদিন মিটিংগুলো করে নেবেন। আজকে বুঝতে পারছি যে আপনার মধ্যে কোনো সমস্যা হচ্ছে বা আপনি কোনো সমস্যায় আছেন। তখন এই কথাগুলো শুনতেই শাহজাদ বলতে থাকে, না না, কোনো মিটিং ক্যান্সেল করতে হবে না। আমি কখন কোথায় মিটিং আছে সেগুলো আমার দিকে ডিটেলস দিয়ে দাও, আমি ঠিক সময় মতো সেখানে পৌঁছে যাব। তারপর দেখা যায় শাহজাদের কথা মতো তার ম্যানেজার সমস্ত মিটিংয়ের ডিটেলসগুলো শাহজাদকে দিতে থাকে। এরপর শাহজাদ সেই মিটিংয়ের শিডিউল অনুযায়ী শাহজাদের মিটিংয়ের জন্য সে একটা রেস্টুরেন্টে চলে যায়, কারণ সেখানে মিটিং প্ল্যানিং করা হয়েছে। এবং সেখানে গিয়ে শাহজাদ তার ক্লায়েন্টের সাথে মিটিংয়ে ব্যস্ত ছিল। ঠিক সেই মুহূর্তে শাহজাদ লক্ষ্য করে যে দূর থেকে একটি টেবিলে রিশাদ বসে আছে। রিশাদও কারোর সাথে কথা বলছে।
এরপর এভাবেই চলতে চলতেই হঠাৎ করে শাহজাদের লোক দেখতে পায় যে রিশাদ দাউদ খানের সাথে দেখা করার জন্য দাউদ খানের ডেরায় চলে গেছে। এরপর ঠিক সেই মুহূর্তেই দেখা যায় সেই লোক শাহজাদকে ফোন করে এবং শাহজাদকে ফোন করে বলে যে রিশাদ দাউদ খানের সাথে দেখা করার জন্য তার গোপন আস্তানায় চলে গেছে। এবং এই কথাগুলো শুনে শাহজাদ অবাক হয়ে যায়। শাহজাদের সাথে সাথে লোকটিও বলে যে সেই লোকেশনটা তার ফোনে পাঠিয়ে দিতে, এবং তার কথা মতো লোকটি শাহজাদের ফোনে লোকেশনটি পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় যে যখনই ফোনের লোকেশন পাঠানো হয় এবং তার ফোনটি কেটে দেয়, ঠিক সেই মুহূর্তেই সেখানে রিশাদ চলে আসে এবং রিশাদ এসে সেই লোকের হাতে হাত মিলাতে থাকে এবং তার হাতে একটি টাকার বান্ডিল তুলে দেয়। এবং তখনই দেখা যায় যে ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিছুক্ষণ আগেই যে লোকটি তখন শাহজাদের হয়ে কাজ করেছিল, তখন রিশাদ সেটি জানতে পেরে গিয়েছিল এবং তখন রিশাদ তাকে টাকার জন্য এই কাজটি করতে বলেছিল। এবং রিশাদের কথা মতোই শাহজাদকে ফোন করে একটি ভুল লোকেশন পাঠিয়েছে, যেখানে তারা প্ল্যানিং করেছে যে শাহজাদকে একা পেয়ে শাহজাদকে শেষ করে দেবে এবং শাহজাদের সমস্ত সম্পত্তি খোঁজ তারা নিয়ে নেবে। এরপর দেখা যায় সেই লোকটা রিশাদের কাছ থেকে টাকার বান্ডেলটি নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে শাহজাদ তখন কাউকে কিছু না বলে তার লোকজনকে না জানিয়ে সে একাই সেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রিশাদ সমস্ত লোকজন নিয়ে মানে দাউদ খানের দলবল নিয়ে অপেক্ষা করছিল এবং লোকেশনে তারা শাহজাদের অপেক্ষা করছিল এবং কখন শাহজাদ এই লোকেশনে আসবে, আর লোকেশনে আসলেই তখন শাহজাদের উপর তারা অ্যাটাক করবে। এভাবে কিছু সময় পার হয়ে যায়। অনেকক্ষণ পর সেখানে শাহজাদ এসে পৌঁছায়। শাহজাদ সেখানে আসতেই শাহজাদ তো অবাক হয়ে যায়, সেখানে তো কাউকেই দেখতে পায় না। সেই লোকেশনটা হচ্ছে একটা ফাঁকা জায়গা এবং ধীরে ধীরে শাহজাদ বুঝতে পারে তাকে ফাঁদে ফেলানো হয়েছে। শাহজাদ তখন বুঝতে পারে তাকে খুব বুদ্ধির সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। সে সাথে সাথে তার লোকজনকে মেসেজ করে দেয় যে সে বিপদের মধ্যে আছে, তাই লোকজন নিয়ে তার লোকেশনে আসতে বলে। এরপর ধীরে ধীরে শাহজাদ তার গাড়ি থেকে বের হয় এবং চারদিকে লক্ষ্য করতে থাকে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় হাসতে হাসতে সেখানে রিশাদ চলে আসে। আর রিশাদকে দেখে শাহজাদ তখন বলতে থাকে, ওহ তুই এখানেই আছিস, তোরা তাহলে লোকজন নিয়ে এখানে অপেক্ষা করছিস আমার জন্য। আমি বুঝতে পারছি যে ওই লোক এই ফাঁকা জায়গার লোকেশনটি দিয়েছে। আচ্ছা তোরা কি ভাবছিস যে তোরা আমাকে একা পেয়ে মেরে ফেলবি? তোরা কখনোই সেই কাজ করতে পারবি না, কারণ আমি জানি যে যতক্ষণ পর্যন্ত আমার লকারের সন্ধান তোরা পাচ্ছিস ততক্ষণ তোরা আমাকে মারতে পারবি না, জীবনে মারতে পারবি না। হয়তো আঘাত করতে পারিস, কিন্তু তার বেশি তোদের কোনো ক্ষমতা নেই, কারণ দাউদ খান তো সেই পারমিশন দিয়ে রাখেনি যে তোরা আমাকে পুরোপুরি মেরে ফেলবি। এইভাবেই শাহজাদ ধীরে ধীরে সময় নষ্ট করতে থাকে এবং সে মনে মনে একটা কথাই ভাবছে যে তার লোকজন একবার এখানে চলে আসলে সে রিশাদকে এমন শাস্তি দেবে যে রিশাদ এবার পরিকল্পনা করার আগে সব কিছু ভেবে দেখবে। এরপর দেখা যায় রিশাদ এক এক করে শাহজাদকে মারার জন্য লোকজন পাঠাতে থাকে। এদিকে শাহজাদ এক এক করে সেই লোকদের সাথে ফাইট করতে থাকে এবং মোকাবেলা করতে থাকে। এদিকে শাহজাদ একা হলে সে দাউদ খানের লোকদের এক এক করে সবাইকে সাইজ করে দিচ্ছে। আর এদিকে এসব দেখে তো রিশাদ অবাক হয়ে গেছে। সে ভাবতেই পারেনি যে একা শাহজাদ তার বড় লোকজন তার দলবলকে একাই সাইজ করে দেবে। এখানে সাইজ করে দিবে বলতে বোঝানো হয়েছে তাদেরকে একাই থামিয়ে দেবে। তখন রিশাদ বুঝতে পারে যে তাকে এখন থেকে পালাতে হবে। সে এখান থেকে না পালায় তাহলে এই শাহজাদ তাকে মেরে ফেলবে। সে রিশাদ ধীরে ধীরে শাহজাদের থেকে দূরে চলে যেতে থাকে। এদিকে শাহজাদ তখন লক্ষ্য করে যে রিশাদ এখান থেকে পালানোর চেষ্টা করছে। রিশাদ যখনই এখান থেকে পালাতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে শাহজাদের লোকজন চলে আসে এবং রিশাদকে ধরে ফেলে। আর রিশাদকে তার সেই লোকজনের দেখে তো অবাক হয়ে যায়। রিশাদ কল্পনাও করেনি যে সেখানে শাহজাদের লোকজনও চলে আসবে। এরপর দেখা যায় যে শাহজাদ তার লোককে বলে
যে রিশাদকে নিয়ে তার গোপন ডেরায় চলে আসতে। এরপর এদিকে রিশাদকে নিয়ে একজন লোক তার গোপন ডেরায় চলে আসে, শাহজাদের গোপন ডেরায়, এবং তার মেয়ে রিশাদকে একটি চেয়ারের সাথে বেঁধে রেখে দেয়। অন্যদিকে শাহজাদ তার রুমে, মানে তার বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে এসে সে শুধুমাত্র রিশাদের কথাই ভাবছে। সে মনে মনে ভাবছে যে এই রিশাদ যদি দাউদ খানের সাথে হাত মিলিয়ে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাহলে এই ঋতু কোনোভাবে ওই রিশাদের সাথে মিলে দাউদ খানের সাথে হাত মিলাই নিত। কারণ তার পরিবার যে এখন পরিস্থিতি আছে, সব কিছুর পিছনে কিন্তু এই ঋতুই আছে। আর শুরুটা হয়েছিল তখন ঋতু ও রিশাদ দুজনে একসাথেই এসেছিল। আমার তো মনে হচ্ছে এখানে কোনো না কোনো একটা গন্ডগোল আছে। এরপর ধীরে ধীরে সে ঋতুর উপর নজর রাখতে শুরু করে। অন্যদিকে তখন দেখা যায় সেই মির্জা বাড়িতে তখন রিশাদের বাবা মা খেয়াল করে রিশাদ কয়েকদিন ধরে বাড়িতে ফিরছে না। তখন রিশাদের মা বুঝতে পারে যে এর পিছনে ওই শাহজাদ চৌধুরীর হাত আছে। এরপর ধীরে ধীরে তারা ফাতেমার উপর অত্যাচার করতে শুরু করে, যাতে ফাতেমা ওই শাহজাদের কাছে যায় এবং শাহজাদের সামনে অনুরোধ করে যে রিশাদকে ছেড়ে দিতে। এদিকে ফাতেমা তো তার কথা শুনতেই রাজি নয়। আমরা এতদূর পর্যন্ত আলোচনা করলাম। আমরা নেক্সট ভিডিও 1 সপ্তাহ পরে আসবে, তখন আরও বিস্তারিত আলোচনা করব। এখন কথা বলি যে এই গল্পটির মূল ভাব থেকে আমরা কি ব্যাখ্যা জানতে পারলাম। রিশাদকে তোমার শেহজাদ চৌধুরী আটকে রেখে তার উপরে নির্যাতন চালায়। এখন দেখা যায় যে শাহজাদের মা শাহজাদকে বলতে থাকে, শাহজাদ তুমি এখান থেকে চলে যাও, তুমি কোনো কথা বলতে এসো না, কারণ শাহজাদের মা তার উপরে রেগেছিল। অন্যদিকে আমরা আরেকটি দেখতে পাই যে শাহজাদ অবাক হয়ে গিয়েছিল, কারণ সে ঋতুকে দেখেছে তার জন্য রান্না করতে। আমরা আরেকটু গল্পে ফিরে যাই। পরের দিন সকালে ঋতু ও শাহজাদ মনির চাচাকে সাক্ষী রেখে নতুন করে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। এটা কিন্তু সেই প্রথমের দিকের কাহিনী, আমি আপনাদেরকে আবার মনে করাই দিচ্ছি। কিন্তু সেই ঠিক মুহূর্তে শাহজাদের এক লোক ফোন করে ফাতেমাকে ডেকে আনে এবং দূর থেকে ফাতেমাকে দেখতে পায়। তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হলে যা দেখে শাহজাদও চমকে ওঠে। মনের মধ্যে এক অজানা অস্বস্তি নিয়ে শাহজাদ বিয়েতে রাজি হলেও তার দেখে ফাতেমার ক্ষোভে ফেটে পড়ে। সে সরাসরি শাহজাদকে প্রশ্ন করে, এতটা বড় অন্যায় সে করছে, কি এমন ভুল করেছে যার জন্য এত বড় শাস্তি তাকে দেওয়া হচ্ছে। এরপর ফাতেমা দুজন শাহজাদের মায়ের কাছে নিয়ে এবং পুরো ঘটনা খুলে বলে। সব শুনে শাহজাদের মা শাহজাদের উপরে রাগান্বিত হয়, কারণ শাহজাদ ভুল স্মৃতি ভুলে যাওয়া অবস্থায় যেগুলো ভুল করেছে, সে স্বাভাবিক অবস্থায় আবার সেম ভুল করতে যাচ্ছে। তার একটি বউ রয়েছে এবং তার একটি বাচ্চা রয়েছে। সেই অবস্থায় সে ফাতেমাকে ছেড়ে কিভাবে আবার ঋতুকে বিয়ে করতে পারে, এগুলোর জন্য দুলু বাবা একটু রাগান্বিত হয়। তার উপরে আমরা দেখতে পাই আরও কথা মতো তিনি ফাতেমার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। মানে শেহজাদ খানের উপরে তার মা রাগান্বিত হয়ে ফাতেমাকে ছেড়ে দেওয়ার কারণে রাগান্বিত হয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আমরা নেক্সট ডে 1 সপ্তাহ পর আবার পরের এপিসোড নিয়ে আলোচনা করব। আর পরবর্তী আমাদের এপিসোডটি কবে আসবে এটা নিয়ে এখনও ওইভাবে কনফার্মেশন রিলিজ ডেট দেওয়া হয়নি। রিলিজ ডেট দেওয়া হলে আমরা আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন এবং আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।